মেডিকেল বোর্ডের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন এমনটা জানান। তার আশা আবারও সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে বেগম জিয়াকে দেয়া অতি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে কাজ শুরু করেছে বিশেষ বাহিনী এসএসএফ এর সদস্যরা। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। মঙ্গলবার সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়। বহিরাগতরা যেন ভেতরে প্রবেশ করতে না পারে এজন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন হাসপাতালের সামনে। তারা বলছেন বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতিতে তারা ঘরে থাকতে পারেননি। রব্বুল আলামিন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে তাকে বাসায় ফেরার তৌফিক দান করুক, এটাই আমাদের প্রত্যাশা। কি অবস্থায় আছে, ভিতরে কি অবস্থায় আছে আমরা এখনো জানতে পারি নাই, তবে মানসিকভাবে আমরা স্বস্তিতে নাই। এই মুহূর্তে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন, কারণ দেশের যে সংকট চলতেছে। দুপুরের দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। তিনি জানান যুক্তরাজ্য থেকে চিকিৎসকরা আসবেন মঙ্গলবার। এরপর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে দেশের বাইরে পাঠানোর বিষয়ে। ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন রাষ্ট্র থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে। সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ। আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা, অর্থাৎ আমেরিকা বলেন, ইউকে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ডাক্তার জাহিদ জানান স্বাস্থ্য নিয়ে তিনি আর দলের অন্য বিষয়ে ব্রিফ করবেন রুহুল কবির রিজভী আহমেদ। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। হাসপাতালে 10ম দিনে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কি বলছেন চিকিৎসকরা জানাবেন, আর হাসপাতাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বুশরা, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন নেই। তিনি সংকটাপন্ন অবস্থার মধ্যেই আছেন এবং এভারকেয়ারে আইসিইউতে রেখে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে। একটু বলতে চাই, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা সেবা চলছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত তার বিদেশে চিকিৎসা নেওয়া বা তার ঝুঁকি কেটে যাওয়া, অর্থাৎ সংকটাপন্ন অবস্থার মধ্যে যে তিনি ছিলেন সেই সংকট কেটে যাওয়ার মতো কোনো বিষয় এখন পর্যন্ত কোনো উন্নতি তার হয়নি। এখন পর্যন্ত তিনি সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন এবং আজকে আমাদেরকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একটি যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম খালেদা জিয়াকে দেখতে আসবেন। আজকে আসার কথা ছিল, তবে এখন পর্যন্ত আমরা সেই টিমকে এখন পর্যন্ত হাসপাতালে আসতে দেখিনি। রাতে যদি আসেন এবং এর বাইরেও যদি তারা কালকে আসেন, তারা হয়তো তার শারীরিক অবস্থার সার্বিক বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে তারা একটি রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের উপর নির্ভর করছে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী যে অবস্থা, আসলে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে বিদেশে নেওয়া যাবে কিনা, তার শারীরিক সেই অবস্থা আছে কিনা যে তাকে বিদেশে ফ্লাই করে তাকে বিদেশে নিয়ে যাওয়া যায় কিনা, সেই বিষয়টি নির্ভর করছে। তবে এখন পর্যন্ত তারা আসেননি। আমরা ধারণা করছি হয়তো কালকে, যদি রাতে তারা আসেন তাহলে কালকে হয়তো তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট নেবেন এবং হয়তো তখন হয়তো আরও বিস্তারিত জানানো যাবে যে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা সেবার বিষয়ে। বুশরা, সবশেষ জানতে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক মাহমুদ। বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠকে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন এভারকেয়ার হাসপাতালে। তাকে নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন দুই উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। বৈঠকে আলোচনা করা হয় বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে। শারীরিক অবস্থা বিবেচনায় তার নির্বিঘ্ন চিকিৎসা, যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। ধন্যবাদ। মোহন ইসলাম, ৭১, ঢাকা। 3 বারের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রভাব পড়েছে রাজধানীতেও। অনেকটাই ফাঁকা ঢাকা। ক্রেতাদের আনাগোনা কমে গেছে বিপণী বিতানগুলোতেও। সাধারণ মানুষ বলছে খালেদা জিয়া ফিরে না এলে অনেকটাই স্থবির হয়ে পড়বে পুরো দেশ ও অর্থনীতি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। মঙ্গলবার অন্যান্য দিনের মতো স্বাভাবিক কর্মদিবস হলেও অনেকটাই ফাঁকা ঢাকার রাজপথ। নেই গাড়ির চাপ, যাত্রীও কম দৈনন্দিন শহুরে জীবনে। নির্বাচনী তফসিলের সম্ভাব্য তারিখ ঘোষণা এলেও উচ্ছ্বাসের বদলে অনেকটাই নিরানন্দ দেশের মানুষ। কারণ হিসেবে যাত্রী, চালক, সাধারণ মানুষের ধারণা 3 বারের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় নেত্রী খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থাই এর বড় কারণ। বেগম জিয়ার অসুস্থতার যে ব্যাপারটা, এক একটা মানুষ এই অসুস্থতাটার কারণে দেখা গেছে তাদের আসলে স্বাভাবিক যে চলার যে গতিটা একটু থমকে গেছে। আজকে তো অনেক কম দেখতেছি। সাধারণ মানুষের জন্য ভোটের অধিকারের লেগা যে মানুষ এত পরিশ্রম করছে, আজকে সেই মানুষটাই অসুস্থ। এই প্রভাব রাজপথ ছাড়িয়ে গিয়ে পড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতেও। বিক্রেতাদের দাবি, গেল 2-3 দিন যাবৎ ক্রেতার দেখা মেলে না বললেই চলে। দোয়া মাহফিলের আয়োজন করছেন দোকান মালিকরাও। আমাদের তো প্রাণপ্রিয় নেত্রী, ওনার জন্য সবাই খুব একটা সমস্যার মধ্যে, মনের একটা দুর্দশা নিয়ে আছে। কি ব্যবসা করব, কি বাণিজ্য করবো, এটা মন মানসিকতা ভালো না কেউ। উনি তো অনেকদিন দেশের রাজনীতি ছিলেন, ওনার জন্য অনেকেই মন খারাপ, অনেকে দোয়াও করতেছে। আমার স্ত্রী ওনার জন্য দোয়া করতেছে। দলের সভানেত্রী, তো এটা সব মিলে ঢাকা শহরে তো একটা প্রভাব পড়বেই। উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, প্রায় সপ্তাহখানেক মতো এবার কেয়ারে। তো মানুষজন এটা নিয়ে একটু মনক্ষুণ্ণ, তাদের মনে বেদনা। রাস্তাঘাটে আমরা দেখি মানুষের মাঝে একটাই আলাপ যে উনি কবে সুস্থ হয়ে ফিরবেন আমাদের মাঝে। নির্বাচনী তফসিলের দিন তারিখও ঠিক, কিন্তু এই সময়ে বেগম জিয়ার এই শারীরিক অবস্থা দেশের শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক সহ সব দিকেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা তাদের। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এখনো দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আরও বলেন, চাওয়া মাত্রই তারেক রহমানকে ওই পাস ইস্যু করা হবে। এছাড়া ভিভিআইপির মর্যাদা পাওয়া বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নেয়ার সিদ্ধান্ত হলে সকল ধরনের সহযোগিতা করবে সরকার বলেও জানান তিনি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। শারীরিক নানা ধরনের অসুস্থতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে ও আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।
জানা গেছে দেশে ফিরতে এখনও তারেক রহমান কিংবা তার কোনো প্রতিনিধি লন্ডন হাই কমিশনে যোগাযোগ করেনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চাওয়া মাত্র যে কোনো সময় ওই পাস ইস্যু করবে সরকার। উনি চাইলে ইস্যু হবে, এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। পরে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়েও উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান, পরিবার ও দলের সিদ্ধান্তের উপরই বিষয়টি নির্ভর করছে। না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে থাকলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে যায় তার পরিবার। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বাংলাদেশের কারো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, যে যেমন স্ট্যাটাসের সেই অনুযায়ী নিরাপত্তা পাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করলে তিনি জবাবে এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্ট সিরিয়াসলি দেখছে সরকার। নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানান তিনি। শারমিনীরা রিপোর্ট। বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবার ও দলের পক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যথাসময়ে লন্ডন থেকে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সভায় নিরাপত্তা, নির্বাচন, মাদক ও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারেক রহমানের দেশে ফেরা কিংবা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব না মিললেও তিনি জানান, এই দেশে কারো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের রিপোর্ট খুব সিরিয়াসলি দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্নের জবাবে বলেন, কোনো দলের নির্দেশে এসপি বদল করা হয়নি। পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন। ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এ সময় তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেভাবে খবর দেন ওইভাবে নির্বাচন করুন। শারমিন মীরা, ৭১, ঢাকা। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারিতায় বিএনপি মহাসচিব বলেন, যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো হয় তাহলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা কিছুটা পেছাতে পারে। আর সাবেক প্রধানমন্ত্রীকে যদি বিদেশে নেওয়া না যায় তাহলে খুব দ্রুতই তারেক রহমান দেশে ফিরবেন। কয়েকটি সূত্র বলছে, সম্ভব হলে চিকিৎসার জন্য লন্ডনেই যেতে পারেন বেগম খালেদা জিয়া। এজন্য প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আরও খবর জানাতে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন বলে আমরা জেনেছি। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? খালেদা জিয়া গত কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থা আছেন। তিনি যে অসুস্থ আছেন সেই হিসাবে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন এ নিয়ে কিন্তু আলোচনা জল্পনা অপেক্ষা চলছে। তো গতকালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। এরপর থেকেই কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে যে এখন চলে যাচ্ছেন, সকালে চলে যাচ্ছেন, ভোরে চলে যাচ্ছেন। আসলে অথেন্টিক কোনো সোর্স থেকে এই খবরগুলো আসেনি। বিএনপির পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই খবরগুলা আসলে গুজব। তবে আজকে বাংলাদেশ সময় দুপুরে পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফেরার জন্য যে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন সেটি কিন্তু আসলে তিনি আবেদন করেননি। এর আগে আমি বলিনি যে আসলে ট্রাভেল ডকুমেন্টটা কি। কোনো নাগরিক যদি বিদেশে অবস্থান করেন এবং তিনি যদি যে কোনো সময় দেশে ফিরতে চান
তাহলে তার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা প্রয়োজন আছে। যদি ভ্যালিড পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে ওই দেশের হাই কমিশন কর্তৃক একটি ট্রাভেল পাস ইস্যু করা হয়, যেটাকে ট্রাভেল ডকুমেন্ট বলা হচ্ছে। তো তারেক রহমান যে পাসপোর্ট হয়তো বা তার পাসপোর্টের মেয়াদ নেই, ভ্যালিডিটি চলে গেছে এমন শোনা যাচ্ছে। তবে তিনি যদি দেশে ফিরতে চান তাহলে তাকে অবশ্যই বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ইস্যুকৃত একটি ট্রাভেল পাস লাগবে, যদি তিনি হিথ্রো এয়ারপোর্ট পাস হতে চান, অর্থাৎ ইমিগ্রেশন প্রসেস করতে চান। তো আমরা একটু আগেও আমি বাংলাদেশ হাই কমিশনে আসলে যোগাযোগ করেছি। হাই কমিশনের এক কর্মকর্তা বলেছেন যে এখন লন্ডন সময় দুপুর 1টা বাজে, এখন পর্যন্ত ট্রাভেল ডকুমেন্টের জন্য তারেক রহমানের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এবং আমরা যদি খেয়াল করি যে আরো 3 থেকে 4 ঘন্টা আছে, অর্থাৎ লন্ডন সময় বিকেল 5টা পর্যন্ত হাই কমিশন অফিস খোলা থাকে এবং এর মধ্যে হয়তোবা যোগাযোগ করা হতে পারে। কেন বলছিলাম যে ট্রাভেল ডকুমেন্ট যদি না হয় তাহলে তারেক রহমান দেশে ফেরার জন্য যে ইমিগ্রেশন প্রসেস হিথ্রো এয়ারপোর্টে আছে, যে বিমানবন্দর দিয়ে তিনি লন্ডন থেকে যাবেন, সেখানে কিন্তু তিনি বিমানে উঠতে পারবেন না। সেই অনুসারে আমরা একটু আগেও দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমান হয়তোবা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি একটু ভালো হয় হয়তোবা বিদেশে নেওয়ার জন্য এই অপেক্ষা করছেন। যদি অবস্থা আরো গুরুতর হয় তাহলে তিনি যে কোনো সময় দেশে ফিরবেন। যে প্রপাগান্ডা বা গুজব ছড়ানো হচ্ছে যে তিনি এখন চলে যাচ্ছেন, কালকে সকালে চলে যাবেন, আসলে এটি গুজব বলেই ধরা হচ্ছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে বাধ্যতামূলক ট্রাভেল ডকুমেন্ট আমরা অপেক্ষায় আছি। যদি ট্রাভেল ডকুমেন্ট বিকাল 5টা, লন্ডন সময় বিকাল 5টার আগে হাই কমিশনে আসলে যোগাযোগ করা হয়, হয়তো আমরা এই তথ্য জানার পর বুঝতে পারবো আসলে তিনি কখন আসছেন বা আসলে আসবেন কিনা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যদি আরো কোনো তথ্য থাকে হয়তো। আরিফ মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ মাহফুজ, জানাচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সার্বিক বিষয় সম্পর্কে। 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন, আর ফেব্রুয়ারিতেই হচ্ছে ভোট। নির্বাচন পিছিয়ে যাবে এ ধরনের গুঞ্জনে কান না দিতে পরামর্শ দিলেন নির্বাচন কমিশন সচিব। ভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফারজানা আক্তারের প্রতিবেদন। দেশের ইতিহাসে এই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়ে আসছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা ও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন। নির্বাচন নানা কারণে পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন নানা মহলে। এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব ৭১কে বলেন, কোনো গুঞ্জনে কান দেয়া উচিত হবে না। কান কথা শোনা উচিত না। কান কথা কেন শুনবো? গুঞ্জনের সাথে কাজ করি না এবং গুঞ্জন নিয়ে আমাদের কোনো নাই। আমরা আমাদের জায়গায় থেকে ঠিক। 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বলে জানান তিনি। 7 তারিখ কমিশন সভায় তফসিলের সময় নির্ধারিত হতে পারে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেদিন মক যে এক্সারসাইজ হলো, ওখানেও বলেছেন যে এই মাসের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আবার আমাদের আনোয়ারুল ইসলাম সরকার সাহেব উনিও বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এখন হ্যাঁ, প্রশ্নটা স্বাভাবিক সঙ্গত যে দ্বিতীয় সপ্তাহ তো শুরু হয় 7 তারিখে আর 11 তারিখ পর্যন্ত বোধ হয়, তাহলে 7 থেকে 11-এর মধ্যে যে কোনো একদিন হবে। গণভোটের প্রশ্ন সবার কাছে বোধগম্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রচারণা চালানো হবে বলে জানান আখতার আহমেদ। এই বিষয়ের প্রচারণাটা মূলত তথ্য মন্ত্রণালয় এবং কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ওরা মুখ্য ভূমিকা পালন করছেন। আমরাও করব এবং আমাদেরটা আরেকটু সংকুচিত পরিসরে হবে। নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, যে কোনো সময় যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তবে সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। চ্যালেঞ্জ তো আছে, লেসন চ্যালেঞ্জ এমনই একটা জিনিস যে চ্যালেঞ্জটা জীবনে থাকবেই। এবারে একটা হচ্ছে যে কিছু কিছু চ্যালেঞ্জ অনুমেয়, যে আমরা ধরে নিতে পারি বা অনুমান করতে পারি যে এরকম পরিস্থিতি হতে পারে, আর কিছু কিছু জিনিস হচ্ছে অত্যন্ত আনফোরসিন বা বলা যেতে পারে যে হঠাৎ করে এটুকু ঘটে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ কমিশন সচিবের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নারী ভোটাররা। তাদের চাওয়া এবার পুরুষদের মতোই নারীর সিদ্ধান্তের মূল্যায়ন হোক। নিরাপদ পরিবেশে ভোট হলে এবার কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান তারা। তবে সেই প্রার্থী যেন নারীদের নিরাপত্তা অধিকার নিশ্চিত করে সেই দাবি ভোটারদের। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। তফসিল ঘোষণার আগেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনে। বিভিন্ন পাড়া মহল্লায় চায়ের দোকানে চলছে নির্বাচনী আলাপ। আর এই আলাপে পিছিয়ে নেই নারীরা। বিগত কয়েকটি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি নারী ভোটাররা। তাই এবার সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জোর দাবি জানিয়েছেন তারা। নারী ভোটাররা বলেন, বিগত সময়গুলোতে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে নারীদের অনেকটাই অবজ্ঞা করা হতো। তাই এবার নতুন ভোটার, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা চান এই অবস্থার পরিবর্তনের। তাদের দাবি, এমন একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন যিনি নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবেন। ভোটারের কেন্দ্রে জানি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়, আর যেন আমি ঠিকমতো প্রত্যেকেই যাতে নিজের মতো করে ভোট দিতে পারে। মানুষের কথা শুনবেন এবং যে সমস্যা আমাদের যে এলাকা বা সমাজের যে সমস্যাগুলো এগুলো সবগুলো দেখবেন। যেখানে নারীরা নিরাপদ থাকবে, নারীদের অধিকার নিশ্চিত করা হবে, যেখানে নারীরা নিরাপদে ভোট প্রদান করতে পারবে। পছন্দ অনুযায়ী তারা যাকে যোগ্য মনে করবেন সেই প্রতিনিধিটাকে তারা নির্বাচিত করবেন। আমরা এরকম ভোটই চাচ্ছি। সকলের সুন্দরভাবে, নিরাপদভাবে রাস্তাঘাটে চলার জন্য অধিকার থাকে এবং নারীরা কোনোভাবে হেনস্থা না হয়, আমাদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। বহুদিন পর একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছেন রূপগঞ্জের নারী ভোটাররা। সামাজিক নিরাপত্তার পাশাপাশি নারীরা তাদের অধিকার সম্মান নিয়ে সমাজে চলতে পারবে সেই দাবি সবার। পাশাপাশি নির্বাচনে নারী নেতৃত্বের প্রাধান্য চান তারা। বহুদিন আমরা আমাদের গণতান্ত্রিক চর্চাটা করতে পারি নাই, তো আমাদের জন্য খুবই একটা আনন্দদায়ক ব্যাপার যে এত বছর পরে আমরা নির্বাচন পাচ্ছি। তো এই নির্বাচনে অনেক স্বপ্ন, নির্বাচন নিয়ে আমাদের অনেক আশা। তো আমরা চাই একটা সামাজিক নিরাপত্তা সম্পন্ন সবার জন্য, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য সামাজিক নিরাপত্তা। ভোটারদের দাবি, নারীদের আর অবহেলা নয়, তারা যেন সমাজের ন্যায্য অধিকার ও সম্মান নিয়ে চলতে পারেন। রূপগঞ্জে এবার ভোট দেবেন 4,08,575 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,09,42 জন। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।